পলিটিশিয়ানদের জন্য পলিটিক্সের বাইরে যে একটা স্পেসের প্রয়োজন, যে তাদেরও যে একটা স্পেস লাগে, তখন আমাদের একটা ক্রেভিং থাকে যে আমার পলিটিক্সের বাইরে যে স্পেসটা দরকার, যেখানে আরো একটু মেবি আমি নিজেকে আরো খোলা মনে, আরো একটা ভিন্ন পরিবেশে বিভিন্ন মতের যেখানে প্রতিফলন ঘটে, সেই জায়গাটায় বোধহয় একটা এক্সপোজার দরকার। এরকম একটা ক্রেভিং ছিল পলিটিশিয়ানদের মধ্যে, অনেকেরই ছিল, আমারও ছিল। তো আমার মনে হয় সিপিডি ওই পর্যায়ে ওই স্পেসটা ক্রিয়েট করতে পেরেছিল, যেখানে আই ওয়াজ এনজয়িং মাই টাইম, বিকজ পলিটিক্সের বাইরে একটা ভিন্ন পরিবেশে, একটা পলিটিক্যাল মাইন্ডসেটের বাইরে গিয়ে যে একটা নতুন ভাবনা, নতুন চিন্তা, আকাঙ্ক্ষা, নানা ধরনের মতে একটা রিফ্লেকশন যেখানে হয়। So I think CPD has very successfully created its pioneering role, no doubt, thanks to CPD once again. এবং এই চলার পথে স্বাভাবিকভাবে যারা সরকারি থাকে, তারা পলিটিশিয়ানদের মধ্যে একটা টেন্ডেন্সি তো থাকে যে তাদের চিন্তার বাইরে, তাদের কাজের বাইরে যে কোনো কিছু যখন কোনো ধরনের মতামত যখন অন্য পক্ষ থেকে আসে, যেটা তাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে কিংবা তাদের কাজের সাথে মিল নাও থাকতে পারে, তখন তো একটা একটা প্রতিরোধের একটা টেন্ডেন্সি থাকে রাজনীতিবিদ। এটা খুবই স্বাভাবিক। তারা মনে করে যে তারা সেটাকে জাস্টিফাই না করে সেটাকে প্রতিবাদ কিংবা তাদের মধ্যে একটা অনেক সময় ক্ষোভেরও সঞ্চার হয়। রহমান ভাই যেটা বললো যে আইডিয়া ইজ এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা পাবলিক রিজনিংটা নিয়ে আসা, যে আমার মত, আরেকজনের মত, সকলের মত, এর যে একটা এই মত প্রকাশের এবং মত একটা ওপিনিয়ন ক্রিয়েট করার জন্য, একটা ওপিনিয়ন ইনফ্লুয়েন্সার হিসাবে। কিন্তু আমাদের পাবলিক রিজনিংটা যে কত ইম্পর্টেন্ট, এবং এই পাবলিক রিজনিং এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের যদি সেই পলিসি ফ্রেমিং বলেন, আমাদের রাজনৈতিক উদ্দেশ্য, আদর্শ, দর্শন, চিন্তা, সবকিছুর একটা পরিবর্তনশীল বিশ্বে যে এটার সাথে আমরা চলতে পারি, সেটার জন্য আমার মনে হয় সিপিডির কাজটা ভালো ছিল। এবং অনেক সময় আমি পরবর্তীতে আমরা যখন গত বিশেষ করে বিগত বছরগুলোতে যেটা সিপিডির কারেক্টলি বলতেছিল ডায়লগে, আমাদের কোনো যেখানে পলিটিক্যাল স্পেস ছিল না, একেবারে কথা বলার সুযোগ নাই, কথা বললেই জেলে, কথা বললেই মিথ্যা মামলা, আর সিকিউরিটি গোয়েন্দাদের যে ভূমিকা, মানে পাবলিক স্পেস তো শ্রিঙ্ক করতে করতে এমন জায়গায় আসছে কোনো কথা বলার জায়গা ছিল না। তো সেই ক্ষেত্রে অনেক সময় যখন সিপিডি আমাকে দাওয়াত করতো, তখন হঠাৎ করে আমার কাছে মনে হতো যাই হোক, ওখানে গিয়ে একটা কথা বলতে পারো, গেট ইট অফ মাই চেস্ট বেসিক্যালি। তো সেই কাজটা আমি সুযোগ পেলেই মিস করতাম না, এই কারণে, কারণ ওই স্পেসটা আমার জন্য ছিল কথা বলা একমাত্র প্ল্যাটফর্ম। আবার তখন যখন সরকারের পক্ষ থেকে মন্ত্রীরা থাকতো, তাদের জন্য এটা খুবই কি বলবো, তারা খুব সহজভাবে সেটা নিত না। অনেক সময় কিছু কিছু ঘটনাও ঘটে গেছে যে আমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমনও হয়েছে যে মন্ত্রী অলমোস্ট উঠে চলে যাওয়ার অবস্থা, মানে মন্ত্রী রীতিমতো সিপিডি কে ব্লেম করছে যে আপনারা আমাদেরকে এখানে দাওয়াত করে কি অপমান করতে চান নাকি, এরকম সিচুয়েশনও ক্রিয়েট হয়েছে মধ্যে মধ্যে সিপিডি ডায়ালগের মধ্যে। সো দ্যাট ইজ দ্য রোল অফ যে পাবলিক রিজনিং এর যে বিষয়টা আছে, যে প্ল্যাটফর্ম গুলো সেই পাবলিক রিজনিং কে ফ্যাসিলিটেট করে, প্রমোট করে, ডেভেলপ করতে চায়, এগুলো যে কত গুরুত্বপূর্ণ, এটা আরো বেশি আমাদের কাছে হয় যখন এরকম একটা ক্রাইসিস সৃষ্টি হয় দেশে, কোনো বিশেষ কোনো একটা অবস্থার সৃষ্টি হয়,
তখন যে আপনার জন্য যে স্পেসটা আছে, যে স্পেসটা আমরা ক্রিয়েট করেছি, সেটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমাদের তখন আমাদের কিছু মনে করিয়ে দেয় যে পলিটিক্যাল স্পেসের বাইরে যে স্পেস গুলো থাকা দরকার পাবলিক রিজনিং এর জন্য, এগুলো কত গুরুত্বপূর্ণ আসলে আমাদেরকে মনে করিয়ে দেয়। এখন বাংলাদেশের বিশেষ করে এই ইদানিং যে ঘটনাগুলো ঘটে গেছে, একটা স্বৈরাচার ফ্যাসিস্টের দেশ ত্যাগের পরে, যে বাংলাদেশের মানুষের মনোজগতে যে একটা বিশাল পরিবর্তন হয়েছে, এটা একেবারে অ্যাক্রস দ্য বোর্ড আমি বলবো যে বিশাল একটা পরিবর্তন, সাডেনলি একটা বড় পরিবর্তন হয়েছে। একটা রিয়েলাইজেশন এসছে, একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা চিন্তা, একটা ভাবনা, একটা আকাঙ্ক্ষা, যেটা সকলের মনে জেগেছে। এখন শুধু পলিটিশিয়ান সহ আমি বলবো যে আমরা একটা ফ্রি ফেয়ার সোসাইটি, একটা এনভায়রনমেন্ট চাচ্ছি যেখানে আবারও যেই স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল, যে চিন্তা ছিল, যে দর্শন ছিল, সেটার প্রতিফলন করার আবার একটা সুযোগ এসছে। এবং এই ক্ষেত্রে যে অনেক সময় একটা সার্কামস্টেন্সেস ডেভেলপ করে, যেটা আদারওয়াইজ আপনার সাধারণ চিন্তার মধ্যে আসতে অনেক সময় লাগে, বাট একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে এটা খুব সাডেনলি, এটা ফাস্ট ফরওয়ার্ড, একটা অনেকগুলো বিষয় হঠাৎ করে, তখন আমরা মনে করি যে এটা বড় ধরনের পরিবর্তনের যে সময় আসার একটা সুযোগ সৃষ্টি হয়, সেটা মনে হয় বাংলাদেশে এখন এসছে আমরা মনে করি। এবং আমি নিজেদের বলি, আমি পলিটিশিয়ানদের বলি, পলিটিশিয়ানস বেটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি। মানে দিস ইজ এ টাইম যে আসলে আমাদের সকলকেই এই অনুধাবন যেটা আমরা করতে পারছি, এটাও কিন্তু সিপিডির যে রোলের সাথে আগামী দিনের রোল কে হবে, বিশেষ করে যে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা আজকে এখানে এসেছি, আগামী দিনের রোল সিপিডির কি হবে, এবং সিপিডির বিগত দিনের যে রোল ছিল, যে কাজগুলো করেছে, আমি জানি না কোনো ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন সিপিডি করেছে কিনা, মানে পার্টিকুলার জবের ওনাদের যে কাজগুলোর পরিপ্রেক্ষিতে এটা ইম্প্যাক্ট কি ছিল, এটার কোনো ইভ্যালুয়েশন হয়েছে কিনা আমি জানি না। মেবি দ্যাট উইল হেল্প, যে আমাদের প্রত্যেকটা আপনাদের যে এক একটা অ্যাসাইনমেন্ট যেখানে আমরা এসেছি, অনেকে এসছে, তো এগুলোর ইম্প্যাক্ট যদি ইভ্যালুয়েশন করা যায়, এবং আগামী দিনের প্ল্যানিং এর জন্য সিপিডি কি করতে পারে, বিশেষ করে এই প্রেক্ষাপটে এখন যেটা দেশের সৃষ্টি হয়েছে। আর সিপিডির পলিটিক্সের বাইরে অর্থনীতি, বিভিন্ন সোশ্যাল ইস্যুতে, কাজগুলোতে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমি সবসময় ইনভলভ ছিলাম, এবং বাংলাদেশের ইকোনমিক পলিসি, অর্থনীতির যে নীতিমালা প্রণয়নে সিপিডির অনেক রোল ছিল, আছে এবং থাকবে আমি নিশ্চয়। এবং এখানেও এগেইন আমাদের যে রিফর্ম গুলোর কথা আমরা এখন সকলে ভাবছি, যে আসলে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে সরকার তো রিফর্ম করছে, এখন পলিটিক্যাল পার্টিগুলো রিফর্ম কমিটি করে দিয়েছে। আমাদের দলে আমরাই 5-7টা এখন রিফর্ম কমিটি করেছি। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে কি রিফর্ম ইজ এ মাস্ট, এবং রিফর্ম করে আমরা সামনের দিকে এগোতে হবে, এবং রিফর্ম ইজ এন অনগোয়িং প্রসেস। আমরা আবার রিফর্ম নিয়ে এমন কিছু অনেকের চিন্তা যে কি আমরা আজকে বসে কয়জন মিলে আমরা আজকে এতগুলো সব রিফর্ম করে দেবো, বাংলাদেশ ইজ সেট ফর নেক্সট 50 years, 100 years, but I don't agree with that. Reform is an ongoing thing, it's a process, চলতেই থাকবে। আর রিফর্ম এগেইন আমরা সাস্টেইন কোনোদিনও করব। রিফর্ম কিন্তু আমরা জানি ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং, আমি করলেই তো হবে না। আমরা তো কেয়ারটেকার গভর্নমেন্ট সকলে মিলেই করছিলাম, বাট শেখ হাসিনা হ্যাজ থ্রোন ইট আউট, লাভ তো হয়নি, সবাই মিলেও করে তারপর আবার চলে গেছে। কিন্তু এই জন্য রিফর্ম এমন ভাবে করতে হবে যেখানে একটা পাবলিক কনসেনসাস ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে হবে। এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করতে হবে। এই ডেমোক্রেটিক প্রসেস ইজ দ্য অনলি প্রসেস যেটা এই যে কোনো সিদ্ধান্ত, এটা ইটস এ কারেকশন
এই প্রসেসটা হচ্ছে কারেকশন প্রসেস, এই প্রসেসটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। তা আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। হঠাৎ করে আমরা যদি মনে করলাম আমরা কয়জন মিলে যে এই রিফর্ম গুলো দরকার দেশের জন্য, আগামী দিনের জন্য, তারপর থেকে বাংলাদেশ একদম সেট হয়ে গেল, এই ধরনের ধারণার মধ্যে যারা থাকে তাদের জন্য আমার মেসেজ, এই ধরনের চিন্তা করা হবে না। কারণ এই দায়িত্ব কেউ কাউকে দেয় নেই। এই দায়িত্ব বাংলাদেশে এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের মানুষ একটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে যদি রিফর্ম গ্রহণ না করে, এটা কারেক্টনেস না আনে, এটা ফিল্টারেশন না আনে, এটা অন না করে, আমরা শুধু শুধু কিছু লোক বসে যে মনে করি এইটাই বাংলাদেশের আগামী দিনের জন্য খুব ভালো কাজ হয়ে যাবে, আই এম সরি, এটা হয় না, এটা লাস্ট করে না, এটা সাস্টেইনেবল হয় না। আপনাকে এটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আনতে হবে এবং ডেমোক্রেটিক্যালি অন করতে হবে। জনগণের মধ্যে, পলিটিশিয়ানদের মধ্যে যারা এটা প্র্যাকটিস করবে তাদের মধ্যে এটা অনারশিপ থাকতে হবে। এই জন্য আমরা এতদিন জনগণের অনারশিপের কথা বলে আসছি বারবার, যে তাদের যেহেতু তারা ভোট দিতে পারছে না, তাদের সব অধিকারগুলো, আপনি জনগণের একটা অধিকার যখন, ভোটাধিকার যখন কেড়ে নেবেন, আপনি কিন্তু সাথে সাথে বাকি অধিকারগুলো কেড়ে নিতেই হবে আপনাকে। ফর ইউ টু স্টে দেয়ার, আপনি যদি ভোটাধিকার কেড়ে নেন, বাকি অধিকার তো আপনাকে কেড়ে নিতেই হবে, ইটস এ মাস্ট। নাহলে তো আপনি থাকতে পারছেন না, আপনি যেতে পারছেন না, আপনাকে একটার পর একটা অধিকার কেড়ে নিতে হবে। এই জন্য আমাদেরকে উই হ্যাভ টু মেক শিওর যে বেসিক ফান্ডামেন্টালটা আমাকে ঠিক রাখতে হবে, যে জনগণের ভোটাধিকার এবং ডেমোক্রেসি শুধু যে ভোট দিয়ে 5 বছরের জন্য, সেটাও আমি অ্যাকসেপ্ট করতে রাজি না। এই যে ডেমোক্রেসিকে সাস্টেইন করতে হলে, যে ডেমোক্রেসিটা সত্যিকার ডেমোক্রেসি থেকে আমরা বেনিফিট করতে চাই, এই যে কন্টিনিউয়াস প্রসেস অফ যে কাজটা সিপিডিও করছে পার্টলি, যে এই যে কন্টিনিউয়াস অ্যাকাউন্টেবিলিটি যে বিষয়টা আছে, এভরিডে অ্যাকাউন্টেবিলিটি, এই অ্যাকাউন্টেবিলিটি আমাদেরকে আনতে হবে। ইলেকশন ইজ নট এনাফ, ইলেকশন করে একটা সরকার ক্ষমতা যেতে পারে, বাট পার্টিসিপেটরি ডেমোক্রেসি বলতে আমরা যেটা বোঝাই, এই কন্টিনিউয়াসলি আমাদের সিভিল সোসাইটির রোল, আমাদের থিঙ্ক ট্যাঙ্কের রোল, জনগণের রোল, অল দ্য স্টেক হোল্ডার্সের রোল, ইট ইজ এ কন্টিনিউয়াস পার্টিসিপেশন। আই এম শিওর সিপিডি আগামী দিনে যে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি, যে আকাঙ্ক্ষা, যে মানুষের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা জেগেছে, আই এম শিওর সিপিডি এটাকে মাথায় রেখে নট অনলি জনগণের ভোটাধিকার, ইলেক্টেড গভর্নমেন্ট, অ্যাকাউন্টেবল টু দি সিটিজেন্স, জনগণের দায়বদ্ধ থাকে, জবাবদিহি থাকবে, এইটার যে প্রসেসটা, আমি নিশ্চিতভাবে জনগণের মধ্যে এটা অ্যাকসেপ্টেবিলিটি আছে। এই মুহূর্তে আমি বলতে পারি পলিটিশিয়ানদের মধ্যে এটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, কারণ এটা কারোর জন্য শুভ নয়। আপনি যদি একটা ফ্রি, ফেয়ার, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন, একটা গণতান্ত্রিক, একটা মুক্ত পরিবেশ যদি সৃষ্টি করতে না পারে, এট দ্য এন্ড অফ দ্য ডে এটা যেন কারোর জন্য সুখকর নয়। আমার মনে হয় এই রিয়েলাইজেশন আর কারোর কাছে না থাকা, না বোঝার কোনো কারণ নেই। সো এভরিবডি হ্যাজ এন ওপেন মাইন্ড। আমরা কিন্তু একটা ভালো সময় এসেছি বাংলাদেশে, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আই এম শিওর সিপিডি উইল প্লে ইটস রোল গোয়িং ফরওয়ার্ড। থ্যাংক ইউ।